ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থীদের নিয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে আমি উপস্থিত রয়েছি আল আমিন এবং আমার সাথে আজকে উপস্থিত রয়েছে আমরা সম্প্রতি গতকালকে জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগ বা আমরা যেটাকে বলি সি ইউনিটের যে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা রেজাল্ট পাবলিশড হয়েছে। ফলশ্রুতিতে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং থেকে মানবিক বিভাগ থেকে যে কয়জন ছোট ভাই বোন বা আমাদের কৃতি শিক্ষার্থীরা সফলতার যে আ শীর্ষে পৌঁছেছে তাদেরকে নিয়ে আমরা আজকে লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছি। একে, একে আমাদের লাইভ প্রোগ্রামে আমাদের সফল শিক্ষার্থীরা তাদের অনুভূতি শেয়ার করবে। তো আমরা আজকে আমাদের লাইভ প্রোগ্রামে যারা এসেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পর্যন্ত আসতে যেয়ে যে সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ আমাদের এই শিক্ষার্থীদেরকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকে আমাদের লাইভে উপস্থিত রয়েছে আ বাণিজ্য বিভাগে মানবিক থেকে 2nd স্থান অর্জনকারী মারিয়া সুলতানা, আ ফোকাস রংপুর শাখার কৃতী শিক্ষার্থী এবং সাবেক রংপুর সরকারি কলেজের আ সাবেক শিক্ষার্থী। একই সাথে আমাদের এখানে উপস্থিত রয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার আ সাবেক শিক্ষার্থী এবং ফোকাস উত্তরা শাখার শিক্ষার্থী ছিল। তার পজিশন হয়েছে ১৬ তম। এবং আমাদের লাইভে উপস্থিত রয়েছে তাসনিমুল হাসান সাকিব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম আ কলেজ ময়মনসিংহ, আমাদের ময়মনসিংহ শাখার শিক্ষার্থী। এবং একই সাথে আমাদের এখানে উপস্থিত রয়েছে রুমানা ইয়াসমিন সোমা, ১৮ তম মেধাক্রম, আ রংপুর সরকারি কলেজ, রংপুর শাখার শিক্ষার্থী, ফোকাস রংপুর শাখার শিক্ষার্থী। এবং আমাদের স্টুডিওতে আমাদের জুমে যুক্ত হয়েছে তাসকিয়া হক জেরিন, মাদারীপুর সরকারি কলেজ এবং ফোকাস আ মৌচাক শাখার শিক্ষার্থী, তার মেধাক্রম ২২ তম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে মাহিমা সুলতানা, দিনাজপুর সরকারি কলেজ এবং দিনাজপুর শাখার শিক্ষার্থী। তার মেধাক্রম ২৩ তম এবং আমাদের সাথে যুক্ত হয়েছে জান্নাতুল মাওয়া, সা রংপুর সরকারি কলেজ এবং রংপুর শাখার শিক্ষার্থী। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আ আমরা সবার অনুভূতি একে, একে আমরা শুনবো। তো আমরা ১ম এই আমরা অনুভূতি শুনবো মারিয়া সুলতানার কাছ থেকে। মারিয়া সুলতানা, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যে বুননটা হয়েছিল, সেইটার এখন একটা দ্বারপ্রান্তে গেছে। এই সফলতাটায় তোমার অনুভূতিটা কেমন? ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো এই স্বপ্নটা দেখা শুরু হয় অনেক আগে থেকেই। 19 এ যখন পড়ি তখন থেকেই। কিন্তু সবসময় ইচ্ছে ছিল যে একটা সিট হবে, হয়তো ভালো কোনো একটা পজিশন হবে এবং হঠাৎ করে যখন দেখলাম রেজাল্টটা যে আমি 2nd হয়ে গেছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনুভূতিটা অসাধারণ। আর এটার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ তার দয়া ছাড়া এটা সম্ভব ছিল না। আর আমার মা-বাবা বিশেষ করে তাদের যে অবদান, এটা এক কথায় প্রকাশ করার মতো না। কারণ আম্মু-বাবা আমার পিছনে যে শ্রম দিয়েছেন, আমার জন্য যে দোয়াগুলো করেছেন, সবসময় যখন অসুস্থ ছিলাম, সুস্থ ছিলাম বা যখন যে প্রয়োজন ছিল, মা-বাবা আমাকে সব দিক থেকে যতটুকু পারে তারা আমাকে মানে এটা হচ্ছে দিয়েছে। এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে পরীক্ষা যখন আমি দেই, তারপরে আমার আ রেজাল্ট মানে আমি যেটা ধারণা করেছিলাম, সো আমার কাছে মনে হয়েছিল যে মার্কটা মানে আশানুরূপের থেকে একটু বেশি। আ এতটাও আশা করিনি যে পরীক্ষাটা এরকম হবে এবং একটু আশা ছিল যে হয়তো মেরিট পজিশন এ আমি ১০ এর মধ্যে থাকতে পারি। তো গতকাল যখন আ দেখলাম যে আমার পজিশনটা 2nd, আমি হঠাৎ করে অনেক মানে হচ্ছে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আর আজকে আমার সঙ্গে আমার মাও আছে। আর আমি চাই আমার মা একটু কিছু বলুক। অবশ্যই আমরা আন্টিকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ফোকাসের পক্ষ থেকে। আ আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের মারিয়া সুলতানার আম্মু, আমাদের আন্টিকে অনুরোধ করছি, আ এই যে মারিয়ার সফলতাটা আপনার কেমন অনুভূতি দিচ্ছে আন্টি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে এ পর্যন্ত মানে আসার তৌফিক দান করেছেন। একটা সন্তানের সাফল্য বাবা-মায়ের কাছে যে কতটা আনন্দের সেটা আসলে মুখে
বলে বোঝানো যাবে না। যাই হোক, তবে ওর অবদান অনেক। ও অনেক পরিশ্রম করেছে। আল্লাহ ওকে মানে সহযোগিতা করেছেন ওর চেষ্টা এবং আপনাদের যে ফোকাসের মানে আমরা তো অভিভাবকেরা সময় তো ওইভাবে দিতে পারি না আমাদের সন্তানদেরকে। আপনারা যে গাইডলাইনটা দিয়েছেন এবং পথ পরিদর্শক হিসেবে ওদেরকে দেখিয়েছেন, এটা আসলে অনেক। এটা আর হয়তো আমরা প্রতিদান দিতে পাবো না। আসলে মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ও রেজাল্টটা করেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। দোয়া করবেন ভবিষ্যতে ও যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা খাস করে দোয়া করব একই সাথে মারিয়া সুলতানা সহ আমাদের আজকের অনুষ্ঠানে যারা আছেন এবং যারা এখনো আসেনি সবার জন্যই আমাদের হৃদয়ের গহীন থেকে দোয়া। আমরা একই সাথে সবাইকে স্মরণ করছি। অনেকে আবার হয়তোবা এই জার্নিতে হয়তো আজকে টপ পজিশনে আসতে পারেনি বা আশানুরূপ রেজাল্ট হয়নি। কিন্তু ইনশাআল্লাহ সামনে আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একের পর এক রেজাল্ট আসতে থাকবে। আশা করছি সেই জায়গায় আমরা সবাইকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। এবার আমরা একটু অনুভূতি জেনে নিচ্ছি মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে। আমাদের ফোকাস উত্তরা শাখার শিক্ষার্থী এবং কামিলুল মিলাদ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। তার মেধাক্রম ছিল ১৬ তম। আসসালামু আলাইকুম জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তাজুল ইসলাম, কেমন আছো ভাইয়া তুমি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তাজুল, তুমি হচ্ছে এই যে মনে করো মাদ্রাসায় ছিলা, সেখান থেকে এখন সি ইউনিটে মানবিক বিভাগ থেকে হলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে পড়ার যে সুযোগ পাচ্ছ, এইটাতে তোমার কেমন অনুভূতি আসছে? জি ভাইয়া, এই তো ঢাবিতে মানে এই যে তামিলনাড়ুতে যাওয়ার পর থেকেই দেখতাম যে বড় ভাইরা ঢাবিতে টপ করতেছে, ফার্স্ট হইতেছে। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে ঢাবিতে আমিও ইনশাল্লাহ ভালো একটা পজিশন করব। তো দেখা গেছে আমাদের সময় তো 6 তারিখ সেমিস্টার পরীক্ষা হয়েছে আর আমাদের ইউনিটের পরীক্ষা 13 তারিখ। তো প্রথমে ভাবছিলাম যে ইউনিটের পরীক্ষা দিবই না। তো দেখছি যে ফ্রেন্ডরা দিতেছে পরীক্ষা, তো ভাবলাম শুধু পরীক্ষাটা দিয়ে আসি। তো 6 তারিখে শুধু পরীক্ষাটা দিয়ে আসলাম। এই তো আলহামদুলিল্লাহ দেখা গেছে একটু ভালো পজিশন হয়ে গেছে। পড়াশোনা আলহামদুলিল্লাহ। ওই যে আমরা তেমন কিছু করিনি। নিরন্তর সফলতা কামনা করছি ইনশাল্লাহ। জি ভাই। এই পর্যায়ে আমরা তারপর একটু আমরা সংক্ষেপে সবার অনুভূতিটা জেনে তারপরে আমরা আরো আলোচনায় যাব। তো জি এ পর্যায়ে আমরা আরেকজন ছোট বোনের কাছ থেকে আমরা অনুভূতিটা একটু জেনে আসতে চাচ্ছি। তাতে একটু সিরিয়াল ব্রেক হবে। আচ্ছা, সিরিয়াল ব্রেক না করি, বরং আমরা সিরিয়ালে যাই। তাসনিমুল হাসান সাকিব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ, আমাদের ময়মনসিংহ শাখার কৃতি শিক্ষার্থী। তার মেধাক্রম ১৭ তম। সাকিব, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাক, আলহামদুলিল্লাহ। ভাই আমি তো রেজাল্টটা দেখে আমি আসলে চমকে গেছিলাম যে আসলে পরীক্ষা তো আমি সি ইউনিটের যেহেতু 6 তারিখ ছিল ওই হিসেবে আমি প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে গিয়েছিলাম। তবে যেহেতু এইচএসসি তে খুব ভালোভাবে পড়া ছিল ওই অনুযায়ী আমার পরীক্ষাটা একটু ভালো হয়েছিল। তো সি ইউনিটে চান্স পাওয়ার আমার আসলে এসএসসির পর থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা পজিশন করব। আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। তো যাক আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং ফোকাস এই ক্ষেত্রে যে আমাদের সহযোগিতা করেছে সেটা অনন্য। বিশেষ করে পরিচালক ভাই আমাদের রেজওয়ান সাকিব ভাই যে সাপোর্ট দিয়েছেন আমাকে সেটা ভোলার মতো নয়। তার রেজাল্ট ভাই আমারও খুব পছন্দের মানুষ। তার প্রতিটি কথা আমাকে অনুপ্রেরণা জোগাতো এবং প্রতিদিন আমি ভেঙে পড়লেও তিনি যে সাহস দিতেন সেটা দিয়েই আমি এত দূরে আসতে পেরেছি বলে মনে করি। একই সাথে আমার বাবা-মা অনেক চেষ্টা করেছেন এবং তাদের তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা করতে পেরেছি সেজন্য আমি নিজেকে গর্বিত মনে করি। ধন্যবাদ সাকিব, তুমি অল্প কথায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছো। আমি একটু অ্যাড করছি। আমি ময়মনসিংহ শাখাতে গেছিলাম আর কি। তো আমি দেখেছি যে রেজন ভাইয়ের নিজের পরীক্ষা ছিল। তো সাধারণত মানুষ নিজের যখন সামনে পরীক্ষা থাকে তখন একটু বলা যায় যে নির্দয় হয়ে যায় লেখাপড়ার ব্যাপারে। তো তখন আমি দেখেছি রেজন ভাই তোমাদের নিয়ে অনেক পেরেশান। আমার বিশ্বাস যে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রত্যেকটা শাখার পরিচালক বৃন্দ তাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ রেজাল্ট
যাতে অর্জন হয় এই কারণে নিজের বলা যায় যে অনেক সময় ক্যারিয়ারের ক্ষতি করে হলেও তোমাদের পাশে থাকে। হয়তো এই বিষয়গুলো কখনোই ভাইয়েরা মুখ ফুটে বলে না। তো আমি এবার যেয়ে দেখলাম রেজন ভাইয়ের সামনে পরীক্ষা ছিল, তারপরও তোমাদের নিয়ে পেরেশানি, তোমাদের নিয়েই সবসময় সব কাজগুলো করতেছে। তো সবার এই কষ্টের পরিশ্রম, এখন এই যে তোমাদের এই সফলতাটাই আমাদের কাছে অনেক আনন্দের। তো এই পর্যায়ে আমরা একটু অনুভূতি শুনবো। রুমানা ইয়াসমিন সোমা রংপুর শাখার শিক্ষার্থী এবং রংপুর সরকারি কলেজের সরি, এটা সোমা হচ্ছে লালমনিরহাটের মেয়ে আর কি। তো হচ্ছে উত্তর বাংলা কলেজ লালমনিরহাট, তো রংপুর শাখার শিক্ষার্থী, তার মেধাক্রম 18তম। তো রোমান ইয়াসমিন সোমা, তুমি কেমন আছো? তুমি কি শুনতে পারছো? জি স্যার। হ্যাঁ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমাদের রেজাল্ট জানার পরে আমরা আরো বেশি ভালো আছি আল্লাহর রহমতে। তো তোমার এই সফলতার অনুভূতিটা কেমন? স্যার, সফলতার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। আমি আসলে ভাষার সংকটে পড়ে যাবো যদি অনুভূতি প্রকাশ করতে যাই। আমার অনুভূতি আকাশ ছোঁয়া ভালো লাগা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় তোমার কাছে আমরা আবারও আসবো, তার আগে আমরা আর তিনজন ছোট ভাই বোনের কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনবো। এ পর্যায়ে আমরা একটু জানতে চাইবো আমাদের মৌচাক শাখার কৃতি শিক্ষার্থী এবং মাদারীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী তাসকিয়া হক জেরিনের কাছ থেকে। তাসকিয়ার পজিশন আসছে 22তম। তো তাসকিয়া হক জেরিন, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি কেমন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার এই সফলতাটা অনুভূতিটা কেমন এখন? ভাইয়া আসলে আমি আমার সি ইউনিটে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো আমাদের যেহেতু ১৩ তারিখে পরীক্ষা ছিল, ৬ তারিখে পরীক্ষা, এজন্য আমি কোনো প্রিপারেশনই নেই নাই। তো তারপরে আমি পরীক্ষার আগের দিন শুধু একটু পইড়া তারপরে ভাবলাম যে যাই পরীক্ষাটা দিয়ে আসি বা হলের এক্সপেরিয়েন্স কেমন হয় একটু দেখে আসি। তো তারপরে যখন আমি রেজাল্ট পাইলাম, তারপরে আমার মানে অসম্ভব ভালো লাগা কাজ করছে যে আমি মানে বিশ্বাস করতে পারিনি যে না আমি একটা পজিশন করে ফেলবো। এরকম, যেখানে আমার কোনো প্রিপারেশনই ছিল না। তো আলহামদুলিল্লাহ এর জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আর সেই সাথে আমার আব্বু-আম্মুর অনুপ্রেরণা, তাদের দোয়া আমাকে অনেক বেশি সাহায্য করছে এরকম একটা পজিশন করার জন্য। তো সব মিলিয়ে আমি এখন অনেক খুশি। আলহামদুলিল্লাহ, এবং আত্মবিশ্বাস বেড়ে গেছে যে সামনে হ্যাঁ, হয়তো আরো মানবিক রেজাল্ট হইলে আরো অনেক ভালো কিছু হবে। একই সাথে এখন অপশন বেড়ে গেল। যারা আজকে উপস্থিত এখানে সফলতার অনুভূতি শেয়ার করছে, তারা এখন যেকোনো সাবজেক্ট নিতে পারবে। একই সাথে কমার্সের সাবজেক্ট নেওয়ারও সুযোগ তৈরি হলো। আবার সে মানবিকের সাবজেক্ট নেওয়ারও সুযোগ তৈরি হলো। এটা অনেক একটা ভালো লাগার আরকি। যে জীবনটাকে একটু ভিন্নভাবে দেখার সুযোগ হচ্ছে। অনেক ধন্যবাদ জেরিন। তো আমরা তোমার কাছে আরো বিষয় আমরা জানতে চাইবো। এ পর্যায়ে আমরা একটু চলে যাচ্ছি মাহিমা সুলতানার কাছে। দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং ফোকাস দিনাজপুর শাখার কৃতি শিক্ষার্থী মাহিমা সুলতানা। মাহিমা সুলতানার মেধাক্রম আসছে 23তম। মাহিমা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আ রেজাল্ট পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। আনএক্সপেক্টেড ছিল। কারণ আমি তো পরীক্ষাটা লিখিতও কমপ্লিট করতে পারিনি। টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি আসলে ঐদিন। তারপরও সবার মধ্যে একটা পজিশন এসছে। আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। আ বি এবং তোমার ইউনিটের প্রিপারেশনই মূলত নেওয়া হয়েছিল। তো সেই অনুযায়ী বিনা প্রিপারেশনই দেওয়া এক্সামটা। তারপর আলহামদুলিল্লাহ পজিশন আসে অনেক খুশি। সামনের বি ইউনিটের রেজাল্ট যেন আশানুরূপ হয় সেজন্য দোয়া করবেন সকলে। অবশ্যই দোয়া, এবং একই সাথে সি ইউনিটের এই যে দারুণ সফলতা, এই সফলতার ধারাবাহিকতা বজায় থাক। তুমি পরীক্ষা শেষ করতে পারোনি, অনেকটা ছোট গল্পের মতো করে ফেলেছো, শেষও হইল না শেষ। তারপর একটা ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমরা জি, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু লাস্ট অনুভূতিটা আমরা জানতে চাইবো জান্নাতুল মাওয়া ৩২তম স্থান অর্জনকারী এবং রংপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং ফোকাস রংপুর শাখার কৃতি শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আ আমি ভীষণ খুশি রেজাল্টটা পেয়ে। আসলে আমারও কোনো প্রিপারেশন ছিল না। আমার বাবাই জোর করে আমাকে পরীক্ষা দেওয়াচ্ছে। বলছে, "দাও। হবে না হবে এটা আল্লাহর ভরসা। দিয়ে দাও।"
তো আমিও ওরকম লিখিততে অনেক ভুল করে আসছি। মানে আমি কল্পনাই করতে পারিনি। আমি ভাবছি ১০০ পার হয়ে যাবে। তো এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তো আলহামদুলিল্লাহ হইছে। তো আল্লাহর শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ। কখনো, কখনো আসলে বাস্তবতার মুখোমুখি করে যখন মানুষ অনেক সফল হয় তখন আত্মবিশ্বাসটা বেড়ে যায়। এই মানুষগুলোই একটা সময় বলা যায় যে একটু, একটু পা ফেলতে, ফেলতেই তারা একসময় দেশ জয় করে বলা যায় যে বিশ্ব জয়ের দিকে অগ্রসর হয়। আমরা ইনশাআল্লাহ আ সেই ধরনেরই আশাবাদী হয়ে সেইরকম মেধাবীদের সামনেই আমরা উপনীত হয়েছি। তো ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে। এবার আসি আমরা একটু ভিন্ন আলোচনায়। তো ভিন্ন আলোচনায় শুরুতেই আমরা মারিয়া সুলতানার কাছে চলে যাচ্ছি। মারিয়া সুলতানার কাছে আমাদের প্রশ্ন যে বর্তমান যে যুগ বিবেচনায় সেখানে আমরা জানি যে একটা গ্রুপ বলছে যে আমাদের আ অনলাইনে কোনো কিছুই ভালো লাগে না। শুধু সারাদিন Facebook চালাইতে দিলে ভালো লাগে। কিন্তু কোনোভাবেই অনলাইনে লেখাপড়া করতে আমাদের ভালো লাগে না। এই একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ বলে যে হচ্ছে আমাদের সবকিছুই অনলাইনে হোক। কিন্তু ফোকাস এই জায়গায় একটা দারুণ স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। তারা হচ্ছে অনলাইন এবং অফলাইনের একটা দারুণ কম্বিনেশন আ বলা যায় যে প্রস্তুতির এক ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেহেতু অল্প সময় প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়, এজন্য তারা অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনটাও সবার জন্য উন্মুক্ত করেছে। তো এই জায়গাটা এই কারণে করেছে যে আমাদের অফলাইন বাস্তবতা আমরা মনে করি যে এটা খুবই দরকার। এর কারণ হচ্ছে যে কখনো, কখনো আমরা অনলাইনে একটা বিষয় অর্জন করতে যেয়ে অন্যদিকে আমাদের মনোযোগ ডাইভার্ট হয়ে সময়টা লস হয়। এই কারণে অফলাইনের গুরুত্ব তো আছেই। পাশাপাশি আমাদের অনলাইনটার সুবিধা হচ্ছে সবকিছু রেকর্ড থাকে। যেকোনো সময় যখন যেটা প্রয়োজন সেটা আমরা নিতে পারি। এটা আমাদের বিবেচনা। কিন্তু তুমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে মানবিক থেকে 2nd পজিশনে আছো। আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় তোমার কাছে আমাদের প্রশ্ন অনলাইন ও অফলাইনের যে কম্বিনেশন যে আমাদের যে ব্যবস্থা আরকি অ্যা মানে ভর্তি পরীক্ষায় তোমাদের পাশে আছে ফোকাস এভাবে। তো এইটাকে তুমি কিভাবে মূল্যায়ন করছো বা তোমার জায়গা থেকে তুমি কিভাবে দেখতেছো? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া যে ব্যাপারটা বললেন যে অনলাইনের পাশাপাশি অফলাইন সার্ভিস। আমার মনে হয় এটাই বেস্ট একটা কম্বিনেশন অ্যান্ড স্টুডেন্টদের জন্য এটাই বেস্ট সার্ভিস। কারণ হ্যাঁ, এখন এটা সত্য যে এটা অনলাইন বেসড একটা যুগ চলে আসছে। আমাদের সবাইকেই এখন অনলাইনে থাকতে হয়। কিন্তু এটাও সত্য যে অফলাইন ছাড়া শিক্ষার্থীদের শিক্ষকদের সাথে যে ইন্টারেকশনটা যে একটা বোঝাপড়া এটা ঠিকভাবে হয় না। যেরকম ক্লাসে আমার যেকোনো বিষয়ে প্রবলেম হলে আমি সঙ্গে সঙ্গেই স্যারকে সেটা জিজ্ঞেস করে নিতে পারছি। অনলাইনে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে, আরো বিভিন্ন ধরনের সমস্যা থাকে। ফলে সরাসরি এটা জিজ্ঞেস করা যায় না। সো এই দিক থেকে অফলাইন সার্ভিসটা অনেক বেস্ট ছিল। বিশেষ করে আমাদের যে লিখিতের ব্যাপারগুলো আমি বলব লিখিতগুলো টিচাররা একদম আলাদাভাবে আমরা হচ্ছে দিতে পারতাম। যাদের আমাদের মনে হতো যে লিখিততে সমস্যা, আরেকটু ভালো করা উচিত। আমরা এই সুযোগটা পেয়েছিলাম যে একদম শিক্ষকদের কাছে বসে শিক্ষকরা আমাদেরকে দেখিয়ে দিতেন। আর লেকচার শিট কমপ্লিট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডভাইস শিক্ষকদের কাছ থেকে পাওয়া যেত। আম বিশেষ করে শিটগুলো পরবর্তীতে কমপ্লিট করার পরে আ শিক্ষকদের কাছ থেকে যেকোনো সমস্যায় আমরা এটা ইন্টারেক্ট করতে পারতাম অফলাইনে। আর কেন অনলাইন দরকার? এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে পড়ছি, ক্লাসে মনে ছিল না, হঠাৎ করে দেখতেছি না এটা একটা সমস্যা। তখন যেকোনো সময় আরেকবার ক্লাসটা দেখে নেয়া। তারপরে হচ্ছে স্যারদেরকে অফলাইনেও না অনলাইনেও আমি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছি। ওখানেও হোমওয়ার্ক জমা দিয়েছি। বিশেষ করে জিকে ক্লাসগুলোতে অনেক সমস্যা হতো তো জিকে ক্লাস করতাম। আর আইসিটি অর্থনীতির ক্ষেত্রেও কিছু আমি সার্ভিস পেয়েছি। এখান থেকে বাংলা ইংলিশের ক্ষেত্রে তো অনেক, অনেক হেল্প। বিশেষ করে মেমোরাইজেশন এর যে অংশটা ছিল ইংলিশের, বাংলার এই ব্যাপারগুলা স্যাররা হচ্ছে অনলাইন ক্লাস দেয়া ছিল কিছু, কিছু। তো ওই ক্লাসগুলো দেখে আমি অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে স্পেলিং ইংলিশের, তারপরে এগুলো কিভাবে টেকনিক দিয়ে শেখা যায়, এই বিষয়গুলো যেগুলো, এগুলো অসাধারণ। কারণ অফলাইনে আসলে অনলাইনের মতো একটা হিউজ সার্ভিসও দেয়া সম্ভব না। আবার অনলাইনে ওই ইন্টারেকশনটা সম্ভব না। তো ২ টা মিলে একটা বেস্ট কম্বিনেশন ছিল। অনেক ধন্যবাদ মারিয়া সুলতানা। তুমি অল্প কথায় অনেকগুলো বিষয় বলেছ, বাস্তবতা তুলে ধরেছ। এ পর্যায়ে আমরা আরেকটু অনুভূতি শুনবো যে ফোকাসের ভর্তি প্রস্তুতিতে ফোকাস বরাবরের মতোই তার সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে। এ পর্যায়ে আমরা তাজুল ইসলামের কাছে একটু জানতে চাইবো যে তাজুল ইসলাম যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একজনকে পেয়েছি বলা যায়। তো তামিলুল মিলাদ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং একই সাথে সে ফোকাস উত্তরা শাখার শিক্ষার্থী। যে আজকে হচ্ছে মানে গতকালকে রেজাল্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে সে ১৬তম স্থান অর্জন করেছে।
তো এই যে মেধাক্রম মানবিক থেকে তো তার কাছে আমাদের জানতে চাওয়া যে ফোকাসে যে লেকচার শিট তুমি পড়েছো আরকি। আমরা জানি যে কখনো, কখনো তোমাদের অনেক সময় মাদ্রাসায় হচ্ছে সিলেবাস একটু কম থাকে বা পড়ানোর একটু গ্যাপ থাকে। সেই জায়গাটায় ফোকাসের লেকচার শিট পড়ার পর তোমার এটা কেমন সহায়ক ভূমিকা পালন করেছে? জি ভাইয়া, ফোকাস তো মানে বেস্ট, এটা তো বলার অবকাশ মানে নেই। তো মাদ্রাসা থাকতে তো আমাদের তো মাদ্রাসা সিলেবাস আর কলেজের সিলেবাসে একটু ব্যতিক্রম রয়েছে। তো তখন কি হেল্প মানে মাদ্রাসা থাকা অবস্থায় তখন আমার স্বপ্নশ্রী বইগুলো হেল্প করেছে আর কি। স্বপ্নশ্রী বইগুলো থেকে মানে বাংলা ইংলিশ এইগুলা, ইংলিশের জন্য পেনান্সিয়া বা বাংলার জন্য স্বপ্নশ্রী, এই বইগুলাই আমি মাদ্রাসায় থাকতে তখন আমাকে মানে প্রস্তুতিটা অনেকাংশে এগিয়ে নিছে। আর এডমিশনের সময় তো তখন এই ফোকাসের লেকচার শিট গুলোই পড়ছি, অন্য এর বাইরে কিছুই পড়ি না আমি তখন। তো ফোকাসের লেকচার শিট গুলাই আমার জন্য মানে অনেক উপকার করেছে। লেকচার শিট গুলাই আমার বলতে গেলে সব প্রস্তুতি এগিয়ে নিছে। আলহামদুলিল্লাহ। ফোকাস তার ধারাবাহিকতা বজায় রাখবে এবং সে সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানে যে একটা মানসিকতা লালন করবে সেই কামনা প্রতিষ্ঠানের প্রতি। এবং একই সাথে আমরা আরেকটু তোমাকে ধন্যবাদ জানিয়ে আমরা আরেকটা বিষয় জানতে চাইবো। আমাদের তাসনিমুল হাসান সাকিব শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ কলেজের সাবেক শিক্ষার্থী এবং ফোকাস ময়মনসিংহ শাখার কৃতি শিক্ষার্থী। সাকিব, তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, ফোকাস তোমাদেরকে অনেক বেশি পরীক্ষা নিত। এইটা ফোকাসের শিক্ষার্থীরা খুব ভালো করে জানে যে ফোকাসে এমনিতে যদি কখনো অফিসে কেউ ঘুরতেও যায় তাও পারলে ধরে একটা পরীক্ষা নিয়ে নেয়। এরকম একটা অবস্থা আর কি, যে যে ক্লাসেই যাই না কেন, সে স্পেশাল হোক, সাধারণ ক্লাস হোক বা কোনো সলভ ক্লাস হোক, পরীক্ষা বাদে আমাদের কখনো ফোকাস আমাদেরকে ট্রিট করে না। এই যে একটা বিষয় আর কি। তো ফোকাসের পরীক্ষা তো অনেক তোমরা দিয়েছো। পরীক্ষা পদ্ধতিটা তোমাদের পরীক্ষা পদ্ধতিটা তোমাদের কেমন সহায়ক হয়েছিল এই তোমাদের প্রস্তুতির যাত্রায়? হ্যাঁ, ফোকাসের পরীক্ষাগুলা অনেক স্ট্যান্ডার্ড ছিল এবং প্রশ্নগুলা অনেক স্ট্যান্ডার্ড ছিল। ওগুলা বলতে গেলে ঢাবি স্ট্যান্ডার্ডেই হয়েছে। তো সেগুলা পরীক্ষা দিয়ে একটা আইডিয়া পাওয়া গেছে যে কেমন প্রশ্ন হতে পারে। তো সেই অনুযায়ী যে প্রস্তুতি নেওয়া হইলে তাইলে ভালো রেজাল্ট করা সম্ভব। এবং ফোকাস যে পরীক্ষাগুলা নিত, এত বেশি পরীক্ষা নিত, এখন মনে করছি যে না, এগুলা ঠিক ছিল। কারণ এত পরীক্ষা না নিলে আমার যে কোথায় গ্যাপ আছে এটাই বোঝা যাইতো না। তো পরীক্ষাগুলা দিয়ে নিজের অবস্থানটাও একটু জানা গেছে। তো আমি মনে করি এই পরীক্ষাগুলা খুবই উপকারী ছিল। অনেক ধন্যবাদ। পরবর্তী সেশনে যারা আসবে তারা ফোকাসে ভেবে চিন্তে আসবে, কারণ এখানে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়। এটা একটা মেসেজ যেমন, এবং একই সাথে এটা যখন নেওয়া হয় তখন হয়তো বিরক্তি লাগে, বাট এটা যে পরে অনেক উপকার হয় এটা সাকিব এমনটাই বলছিল। তো ধন্যবাদ সাকিব। এই পর্যায়ে আমরা আরেকটা বিষয় জানতে চাইবো। আমাদের মৌচাক শাখার কৃতি শিক্ষার্থী এবং একই সাথে হচ্ছে মাদারীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী তাসকিয়া হক জেরিন। তাসকিয়া হক জেরিনের কাছে আমাদের জিজ্ঞাসা যে মৌচাক শাখায় ছিল, এখানে তোমাদের শিক্ষক যে পাঠদান ছিল আর কি, এইটা শিক্ষকদের এই পড়ানোর স্টাইলটাকে তোমার দৃষ্টিতে কেমন মনে হয়েছে? যে ফোকাসের শিক্ষকরা তোমাদেরকে কেমন পাশে ছিল বা প্রশ্ন জিজ্ঞাসায় বা সার্বিকভাবে, সেটা একটু মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি। ভাইয়া যখন ক্লাসগুলো হইতো আমাদের, তো ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ ছিল। আর ক্লাসগুলো আমরা অনেক এনজয় করতাম। বিশেষ করে জিকে ক্লাসটা আমার অনেক ভালো লাগতো। কারণ হচ্ছে জিকে ক্লাসে স্যার অনেক মজা করে পড়াইতেন। বিভিন্ন হচ্ছে ছন্দ বা বিভিন্ন ট্রিকস আমাদেরকে বলতেন। তো ওগুলাতে মনে হইতো যে আমার জিকের প্রতি একটু দুর্বলতা ছিল। তো মনে হইতো না যে এভাবে পড়লে আমি জিকেটা ভালো করতে পারবো। আবার যখন আমাদের অন্যান্য ক্লাসগুলো হইতো, ইংলিশ ক্লাস হইতো, তো তখনও অনেক বেশি হচ্ছে ভাইয়ারা হেল্প করতেন। কোনো একটা কিছু না বুঝলে ভাইয়াদেরকে জিজ্ঞেস করলে সাথে বইলা দিতেন। তারপরে মানে অনেক বুঝাইয়া বলতেন। আর রিটেন বিশেষ করে, তারপরে এমসিকিউতে বা লেকচার শিট কিভাবে পড়তে হবে, এক্ষেত্রে ভাইয়ারা আমাদেরকে অনেক বেশি সাহায্য করছেন। তো শিক্ষকদের পাঠদান সবকিছুই আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। ওভারঅল অনেক ভালো লাগছে বলা চলে। অনেক ধন্যবাদ আমাদের জেরিনকে। জেরিন আমাদের শিক্ষকদের পাঠদান পদ্ধতি নিয়ে কথা বলছিল। এ পর্যায়ে আমরা আহ, আরেকটু জেনে নেব মাহিমা সুলতানার কাছে আমরা যাচ্ছি। মাহিমা সুলতানার এই প্রসঙ্গে যে ভর্তি প্রস্তুতির যে যাত্রাটা, এই টাইমটা একটা ক্রিটিক্যাল টাইম আমাদের হয়। তো এই সময়ে আমরা হচ্ছে অভিভাবকদের থেকে মানে কেমন আসা, মানে সাপোর্টটা আমাদের দরকার। পরবর্তী ছোট ভাই বোনরা যেহেতু সামনে প্রস্তুতিতে আসবে,
সেই হিসাবে আমি তোমার কাছ থেকে জানতে চাই যে পরবর্তীতে আমাদের যে আঙ্কেল আন্টিরা তারা তোমার ছোট ভাই বোন যারা পরবর্তী সেশনে আসবে তাদের কেমন ভাবে পাশে থাকলে খুব ভালো রেজাল্ট করায় সহায়ক হয় বলে তুমি মনে করো? আমার কাছে যেটা মনে হয় যে প্রেশার না দেওয়াই ভালো। মানে সবসময় যে টপ আশা করতে হবে সেটা না কারো কাছ থেকে। তবে সবসময় যেন মোটিভেট করে যে তোমার দ্বারা হবে এভাবে। তারাও যেন আমাদের কারিকুলামটা বুঝে যে আমাদের উপর দিয়ে প্রেশার যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার আব্বু-আম্মু কখনোই প্রেশার দেয়নি আমাকে। আ বলতে গেলে একদমই নিজের উপরই সবকিছু। তো আমি চাই যে বাবা-মারাও তাদের মানে সিলেবাসটা বুঝে, তারাও বুঝে যে তাদের উপর এমনিতেই অনেক প্রেশার। আর তারা সবসময় মোটিভেট করে যে এইভাবে পড়লে সময়টা যেন তাদের পুরোপুরি পড়াশোনার প্রতি দিতে পারে আরকি স্টুডেন্টরা সেটাও নিশ্চিত করে পরিবার। সেটাই বলতে চাই। দারুণ কথা বলেছে আমাদের মাহিমা সুলতানা। আসলে বাস্তবতা আমাদের একটু অনেক সময় আমরা ভেঙে পড়ি, হতাশ হই, নাম্বার কম হয়। আর ফোকাস তো আমরা জানি যে পরীক্ষায় দেখা যায় যে অনেক সময় কঠিন প্রশ্নে পরীক্ষা নেয়। একটা কথা আছে প্রস্তুতি কঠিন যুদ্ধ সহজ। তো সেই ধারাবাহিকতা ফোকাস অনেক সময় মেইনটেইন করে। এজন্য নাম্বার কম হলে অনেক সময় অভিভাবকরা যদি তির্যক মন্তব্য করে তখন আমরা আরো বেশি ভেঙে পড়ি। তো আমি অনুরোধ করব আমাদের আজকের লাইভে যে সকল আঙ্কেল আন্টি বা আমাদের অভিভাবক বৃন্দ আছেন, আ পরবর্তী সেশন বা তারপরে যারা আমাদের ছোট ভাই বোনদেরকে আপনারা গড়ে তুলছেন, আমাদের পরবর্তী শিক্ষার্থীদেরকে আরকি। তো তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে তাদের পাশে সবসময় মানে সাপোর্টিভ ভাবে থাকলে আমি মনে করি যে টপ রেজাল্ট করাটা অনেক বেশি সম্ভব হবে। এবং একই সাথে মাহিমা সুলতানাও একই কথা বলল। আমরা এই পর্যায়ে রোমানা ইয়াসমিন সোমার কাছে আমরা একটু জানতে চাইবো আরকি। রোমানা ইয়াসমিন সোমা, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি যে প্রস্তুতিটা নিয়েছো এই প্রস্তুতিতে আসলে তোমার আ বলা যায় যে হচ্ছে মুখস্থ বিষয়গুলো তুমি কিভাবে মানে আয়ত্তে আনতে আরকি? এই বিষয়ে কোনো আমাদেরকে কিছু শেয়ার করবে কিনা? মুখস্থ বিষয়ে আমার সবথেকে বেশি সমস্যা হতো। আসলে আমার ছোটবেলা থেকে এমন একটা অভ্যাস যে আমি সহজে মুখস্থ করতে পারি না। তো আমি একটা জিনিস একবার পড়লে ওটা 50% ও মনে রাখতে পারি না। ২য় বার গিয়ে অনেক সময় এরকম হয় যে মাঝখানে যদি গ্যাপটা বেশি থাকে, তাহলে আমি মনেই করতে পারি না যে এটা আমি আসলে পড়েছিলাম কিনা। তো মুখস্থর ক্ষেত্রে আমি সবথেকে বেশি সাফার করেছি। গ্রামেটিক্যাল যে টার্ম গুলো সেগুলো আমার কোনো প্রবলেমই হতো না। তো আসলে সারভাইভ করতে, করতে শেষে আমি রিয়ালাইজ করলাম যে আসলে শুধু টানা পড়ে গেলে হয় না। পরে আমি নিজের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করি। আমি যখনই একটা কিছু পড়তাম তখনই ওটা নিজে, নিজে আরেকবার বলার বা ওটার উপর একটা ছোট এক্সাম নেয়ার বা ChatGPT ইউজ করতাম মাঝে, মাঝে যে আমি একটা টপিক দিয়ে দিতাম যে এটার উপর আমাকে হচ্ছে একটা কুইজ বানিয়ে দাও। তো আমি এভাবে আমার মুখস্থটাকে অনেক বেশি প্রেশার দিয়ে, দিয়ে আয়ত্তে এনেছি আরকি। এবার আমার মনে হচ্ছে যে আ মানে ভাবছিলাম যে সোমাকে কি বিষয়ে জানতে চাওয়া যায়। তো যে বিষয়টা জানলাম খুব ভালো মানুষকে আমরা জিজ্ঞাসা করছি যার মুখস্থ বিষয়ে ব্যাপক কি বলা যায় যে ভীতি, দুর্বলতা ছিল। কিন্তু সে প্রযুক্তিকেও কাজে লাগিয়েছে যে আমি নিজে পরিশ্রম করব না। প্রযুক্তিরও ধইরে যে আমার কিছু আ কঠিন, কঠিন প্রশ্ন বানিয়ে দাও আমি সলভ করতে পারি কিনা, তাই তো? ChatGPT তাইলে আমরা বুঝলাম যে আসলে প্রযুক্তিকে কাজে লাগিয়েও নিজেকে যাচাই করার একটা দারুণ একটা মানে পরামর্শ আরকি। আর এছাড়া বারবার যে উঠে দাঁড়ানোর যে প্রবণতা, এটা আমরা ভুলে যাবো এটাই স্বাভাবিক। মুখস্থ বিষয় বেশি মনে থাকে না এটাই স্বাভাবিক। কিন্তু সেটা আমাদের আয়ত্তে আনা দরকার। তো এই পর্যায়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি সোমাকে, রুমানা ইয়াসমিন সোমা এবং একই সাথে আমরা জান্নাতুল মাওয়ার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। জান্নাতুল মাওয়া, আমার কথা কি শুনতে পাও? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জান্নাতুল মাওয়া, তোমার কখনো কি হতাশা কাজ করেনি অ্যাডমিশনের সময়? প্রত্যেকটা সময় আছে? হতাশার কাজ করতো। প্রতিটা সময়। মানে রেজাল্ট যদি একটু খারাপ হইতো যে আমি মনে হয় পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না। মানে ওরকম যখন ফার্স্ট হইতে পারতাম না বা ১ থেকে ১০ এর মধ্যে থাকতে পারতাম না, তখন খুবই খারাপ লাগতো। আমার বাবা আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিছে যে, "সমস্যা নেই, পরীক্ষা তো খারাপ হইতেই পারে।" তখন অনেকটা সাপোর্ট করছে। আর ফোকাসের ভাইয়ারাও যখন আমি হতাশ হই, ভাই আমাকে ফোন দিত। ফোন দিয়ে বলত যে, "না, না হতাশ হওয়া যাবে না। একবার হইতেই পারে।" তখন আবার মানে আশা ফিরে পেতাম। এরকম। বাবা-মা প্লাস সবাই আমাকে অনেক সাপোর্ট করছে আরকি। হতাশা থেকে বের হতে। আসলে মাঝে, মানুষ মাঝে তো ক্রিয়েটিভিটি কেও বলতাম, আমার খুবই হতাশ লাগতেছে। কিছু একটা বলো যেন ভালো লাগে।
তো ও আমাকে অনেক সাপোর্ট তো বাস্তবতা হচ্ছে মানুষ যখন হচ্ছে খুবই প্রেশারের মধ্যে থাকে তখন প্রত্যাশিত রেজাল্ট না পেলে হতাশ হওয়াটাই স্বাভাবিক। এই সময় আসলে কাছের মানুষ যারা পরিবার এরা পাশে থাকলে অনেক দুঃসাধ্য জিনিসও সহজ হয়ে যায়। তো এই মেসেজটা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। এবং একই সাথে আমরা সবার কাছ থেকে অনেকগুলো বিষয় জানলাম। এর মধ্য দিয়ে আমরা আশা করছি পরবর্তী আমাদের যে ছোট ভাই-বোনরা আসবে, তারা একটা ভালো প্রস্তুতি নেয়ার জন্য সহায়ক হবে আজকে আমাদের এই লাইভে যারা অংশ নিচ্ছে, যারা দেখছে। তো এই পর্যায়ে আমরা মারিয়া সুলতানার কাছে আরেকটু যাচ্ছি আরকি। মারিয়া সুলতানা, তুমি আজকে যে টপ পজিশনটা করেছো, এই টপ পজিশনে আনতে যেয়ে তোমার আসলে আমি যদি বলি তোমার সিক্রেটটা কি ছিল আসলে? তোমার পড়ালেখার স্টাইল বা সিক্রেটটা কি বা মানে পরীক্ষার হলটা কিভাবে তুমি মেইনটেইন করলা যেটা তোমাকে টপ পজিশনে নিয়ে আসছে? এই বিষয়টা যদি মারিয়া সুলতানা আমাদেরকে একটু শেয়ার করতে। জি ভাইয়া, অবশ্যই। আসলে সিক্রেট বলতে বা কি টেকনিক ফলো করেছি এটা হচ্ছে সবসময় আমি কনসিস্টেন্সি ধরে রাখতাম। সবসময় কনসিস্টেন্ট থাকতাম। মানে আজকে ৪ ঘন্টা পড়লাম তো কালকে একটুও পড়বো না এরকম না। রেগুলার পড়ার মধ্যে থাকতাম। আর ইন্টার থেকে একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই চেষ্টা করতাম যে একাডেমিকে যে বিষয়গুলো আছে যেরকম গ্রামার বলেন, বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, এই বিষয়গুলো থেকে তো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন আসেই। তো আমি সবসময় চেষ্টা করতাম ওটা ওই ইন্টারমিডিয়েটে ওটা এমন ভাবে কমপ্লিট করার যাতে আমাকে আর অ্যাডমিশনের সময় এসে ওইটা নিয়ে চিন্তা করতে না হয়। এবং এটা আমি করতে পেরেছিলাম আমার কাছে মনে হয়। এমন হয়েছে যে অ্যাডমিশনের সময় আমি একবারও ইংলিশ বই বা বাংলা বই রিভাইজ দেইনি। আমি জাস্ট লাস্ট মোমেন্টে রিভাইজ দিয়ে গিয়েছি। বাট আমি সব স্টিল কমন পড়েছিল আমার। আর ব্যাপারটা হচ্ছে যে গ্রামারের যে বিষয়গুলো এগুলোও কিন্তু কভার করা সহজ যদি কেউ ঠিকভাবে পড়ে। মানে অ্যাডমিশনে ৩ মাসের জন্য পড়াটাকে না রেখে একদম যদি ওই ইন্টার থেকেই পড়াটা করে তাহলে অনেক ইজি হয়ে যাবে। আর আমিও মেমোরাইজিং এর জন্য অনেক সাফার করেছি, অনেক বেশি। এক্ষেত্রে আমি আমার অনুজদেরকে বলবো যে মেমোরাইজিংটাও যাতে ইন্টার থেকে জাস্ট রিডিং করে যায়, নট লাইক যে মুখস্থ করতে হবে। জাস্ট যদি রিডিং ও পড়ে যায় ওদের অনেক সাপোর্ট হবে পরবর্তীতে গিয়ে, এটা প্রেশার ক্রিয়েট হবে না। রিটেনটাও অল্প অল্প করে দেখা। আর মোট কথা পড়াশোনার পাশাপাশি আল্লাহর কাছে অনেক চেতাম যে আল্লাহ যাতে আমাকে নিরাশ না করে, হতাশ না করে। আর এভাবেই আর কি। আর পরীক্ষার হলে নিজেকে কিভাবে শান্ত রেখেছি, মজার ব্যাপার হচ্ছে আমিও চিন্তা করিনি যে আমি এই পরীক্ষাটা দেব। আমি আমার যেহেতু মেইন টার্গেট ছিল হচ্ছে বি ইউনিট, আমার মেইন টার্গেট ওটাই। তো ওটা দেওয়ার আগে আমি কাইন্ড অফ ট্রায়াল দেওয়ার জন্য এই পরীক্ষাটা দিতে গিয়েছিলাম যে আমি তো পড়েছি, অর্থনীতি পড়েছি, আইসিটি পড়েছি। এমন হয়েছে আমি অর্থনীতি বই এবং আইসিটি বই দুইটাও একবারও দেখি নাই। এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমি একবারও দেখি নাই। আমি এমনিতেই গেছি পরীক্ষা দিতে যে দেখি কি হয়। আর পরীক্ষার হলে যখনই মনে হইতো যে আচ্ছা এটা পাচ্ছি না, তখনই ভাবতাম যে এটা তো আমার মেইন না, আমার কাছে আরো অনেক অপশন আছে। তো ওইভাবে মাথাটাকে ঠান্ডা রেখেছি। অ্যান্ড লিখিত যেটাই মনে আসতো, যেহেতু ইন্টারে হচ্ছে বেসটা গড়ে উঠছে, তো ওই বেস দিয়েই আমি পরীক্ষাটা দেই। আর বাইরে এসে যখন মিলায় দেখলাম যে আসলে যা যা লিখেছি ম্যাক্সিমামই কারেক্ট ছিল, তখন মনে হয়েছে যে না, এতদিন যে স্ট্র্যাটেজিটা ফলো করছি এটা একটা আলটিমেট সাকসেস আমাকে দেবে ইনশাল্লাহ। এবং সেটাই কালকে রেজাল্টের মাধ্যমে প্রমাণিত হলো যে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেছি জন্যই হয়তো এই রেজাল্টটা সম্ভব হয়েছে আমার পক্ষে। অনেকগুলো বিষয় বললে মারিয়া সুলতানা। তো আশা করছি এই জায়গা থেকে পরবর্তীরা শিক্ষা নিবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা আরেকটা বিষয় একটু জানতে চাইবো। আমরা জেরিনের কাছে চলে যাচ্ছি। তো জেরিন, তোমার কাছে আমার জানতে চাও যে কোন টপিক গুলো আহ মানে বলা যায় যে কোচিং এর আগেই নিজে নিজে পড়ে রাখলে কোচিং এ সবার থেকে এগিয়ে থাকা সম্ভব এবং ভর্তি প্রস্তুতিতেও টপ রেজাল্ট করা সম্ভব বলে মনে করছি, বা কোচিং এর সময় আমাদের চাপ ফিল হয়েছে এটা যদি আগে পড়ে রাখতাম তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। তো জেরিন, এই প্রশ্নটার উত্তরটা একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাইয়া এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলা ইংলিশটা যদি শুরু থেকে একদম, যেহেতু এটা আমাদের একাডেমিক আবার অ্যাডমিশনও লাগে, তো বাংলা ইংলিশটা একদম শুরু থেকে যদি ভালোভাবে পড়া যায়, বুঝে বুঝে পড়া যায়, অ্যানালাইসিস করে পড়া যায়, তাহলে অ্যাডমিশনে একদমই চাপ ফিল হয় না। আমার ক্ষেত্রে আমি যেটা করতাম, ইন্টার থেকে আমি বাংলা ইংলিশটা খুব ভালোভাবে পড়ছি, একদম মেমোরাইজিং সহ সবকিছু আমি খুব ভালোভাবে। আর কোয়েশ্চেন ব্যাংক দেখতাম, সবকিছু মানে
এনালাইসিস করে পড়ার চেষ্টা করতাম যে না প্রশ্ন এভাবে হতে পারে বা অ্যাডমিশন এটা আমার অনেক কাজে দিবে বা সব কি নোটস তারপর প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো থাকতো, এক্সপ্লানেশন গুলো থাকতো ওইগুলোও খুব ভালোভাবে পড়তাম। বাংলা ইংলিশটা খুব ভালোভাবে আমি কভার করছি। এজন্য হচ্ছে আমার অ্যাডমিশনে বাংলা ইংলিশ নিয়ে একদমই টেনশন করতে হয়নি। বিশেষ করে আমি যেদিন বি ইউনিটে পরীক্ষা দেই বা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দেই আমার বাংলা ইংলিশ নিয়ে একদমই কোনো প্রেশার ফিল হয় না। আর কোয়েশ্চেন দেখার পরে মনে হইছে আমি তো সবই পারি। মানে এগুলো তো আমার পড়ার মধ্যেই ছিল। এগুলো তো আমি ইন্টারেই পড়ছিলাম। তো এজন্য যদি বাংলা ইংলিশটা শুরু থেকেই বেসিকটা একদম ক্লিয়ার করে রাখা যায়, ইন্টার থেকে কলেজ লাইফ থেকে তাহলে হচ্ছে অ্যাডমিশনে আর কোনো প্রেশার ক্রিয়েট হবে না। আর এটা অনেক বেশি হেল্পফুল। আমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল ছিল। অনেক ধন্যবাদ জেরিন। তুমি গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছ। পরবর্তী সেশনে অর্থাৎ ২০২৬-২৭ সেশন সামনে যারা ভর্তি প্রস্তুতির যে দৌড় প্রতিযোগিতা বলি বা প্রস্তুতির যে একটা আসবে, আমাদের একটা প্রতিদ্বন্দ্বিতার মূলক একটি সময় পার করব, সেখানে আমরা এই পরামর্শগুলো ইনশাল্লাহ আমাদের জীবনে কাজে লাগাবো, যাতে করে আমরা আজকে যারা সফল হয়েছে তাদের মতোই আমরাও একদিন এরকম সফলতার অনুভূতিগুলো শেয়ার করতে পারি। তো আমরা অনেকক্ষণ অনেকের সাথে অনেকগুলো কথা বললাম। এই পর্যায়ে আমরা একে একে আজকের লাইভ সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কামনা করছি যে সবার সাথে আমাদের দেখা হচ্ছে ফোকাসের গ্র্যান্ড সেলিব্রেশন যে ফেলিসিটেশন প্রোগ্রাম, সেখানে সবার দেখা হবে এবং একই সাথে আমরা আজকে যেহেতু অনলাইনে আমরা সবাই একত্রিত হয়েছি, ইনশাল্লাহ আমরা অফলাইনে ক্যাম্পাসে সবার সাথে দেখা হচ্ছে এবং সবার সাথে ফোকাসের পক্ষ থেকে একটা দারুণ ট্রিট থাকবে ইনশাল্লাহ। সেই কামনা করছি এবং সবার নিরন্তর শুভকামনা এবং সবাই একটা ভালো সাবজেক্টে আমরা যেন সবাই সিলেক্ট করতে পারি এবং সেখানে নিজেদেরকে আবারও আমাদের সেরাটা এখানে ইফোর্ট দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করে যেন দেশের গণ্ডি পেরিয়ে আমরা আরো বহির্বিশ্ব আমরা ভালো অবস্থান করতে পারি, সেরকমই আমরা কামনা করছি। এবং আমরা এই দেশ, এই দেশের মানুষ এবং মানবতা, সততা এই সবকিছুর জন্য আমরা নিজেদেরকে একেকজন আ নতুন বাংলাদেশ গড়ার যে কারিগর হবে, সেই মানসিকতা আমরা প্রত্যেকে লালন করব। সেই কামনা করে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।